উদ্যোগ পর্ব 1। অভিমন্যু আর উত্তরার বিবাহের পরে বিরাটের বাড়িতে রাজা এবং যোদ্ধাদিগের মস্ত এক সভা হইল। বিবাহে যাহারা আসিয়াছেন তাহারা সকলেই বড় বড় বীর এবং সকলেই পাণ্ডবদিগের বন্ধু। ইহারা পরামর্শ করিতে লাগিলেন যে এখন কি উপায়ে পাণ্ডবেরা নিজ রাজ্য ফিরিয়া পাইতে পারেন। সেই কপট পাশা খেলায় হারিয়া পাণ্ডবেরা 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা করেন। সে প্রতিজ্ঞা তাহারা অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন। তথাপি দুরাত্মা দুর্যোধনের দল এখন বলিতেছে যে 13 বৎসর না যাইতেই তাহাদের সন্ধান পাইয়াছে। আসলে তাহাদের রাজ্য ছাড়িয়া দিবার কিছুমাত্র ইচ্ছা নাই। তাই পাণ্ডবদিগের বন্ধুগণ স্থির করিলেন যে যদি সহজে উহারা রাজ্য ছাড়িয়া না দেয় তবে যুদ্ধ করিয়া তাহা আদায় করিতে হইবে। এদিকে দুর্যোধন প্রভৃতিও চুপ করিয়া বসিয়াছিলেন না। পাণ্ডবেরা যে তাহাদের রাজ্য সহজে ছাড়িবেন না এ কথা তাহারা বেশ জানিতেন। সুতরাং দুই দলেই যুদ্ধের আয়োজন আরম্ভ হইল। একদিকে যেমন সৈন্য সামন্ত এবং অস্ত্র শস্ত্রের জোগাড় হইতে লাগিল, অন্যদিকে তেমন বড় বড় বীরদিগকে ডাকিয়া নিজেদের দলে আনিবার চেষ্টারও ত্রুটি হইল না। কৃষ্ণের সাহায্য পাওয়া একটা মস্ত কথা। সেজন্য দুর্যোধন আর অর্জুন প্রায় এক সময়েই দ্বারকায় যাত্রা করেন। একই সময়ে সেখানে উপস্থিত হন। কৃষ্ণ তখন নিদ্রায়। দুর্যোধন আগেই তাহার শয়ন ঘরে গিয়া তাহার মাথার নিকটে একটি বড় আসন অধিকার করিলেন। পরে অর্জুন আসিয়া বিনীতভাবে কৃষ্ণের পায়ের কাছে বসিলেন। ঘুম ভাঙিলে প্রথমে পায়ের দিকে চোখ পড়ে, কাজেই কৃষ্ণ জাগিয়া আগে দেখিলেন অর্জুনকে, তারপর দেখিলেন দুর্যোধনকে। দুজনকেই তিনি জিজ্ঞাসা করিলেন, কি জন্য আসিয়াছ? দুর্যোধন হাসি মুখে বলিলেন, যুদ্ধে আপনার সাহায্য চাহিতে আসিয়াছি, আর আমি আগে আসিয়াছি, কাজেই আমার কথাই আপনাকে রাখিতে হইবে। কৃষ্ণ বলিলেন, আপনি আগে আসিয়াছেন সত্য, আর আমি আগে অর্জুনকে দেখিয়াছি এ কথাও সত্য। সুতরাং আমি দুজনকেই সাহায্য করিব। একদিকে নারায়ণী সৈন্য নামক আমার অতি ভয়ঙ্কর এক অর্বুদ সৈন্য থাকিবে, অপরদিকে আমি নিজে শুধু হাতে থাকিব, কিন্তু যুদ্ধ করিব না। এই দুয়ের মধ্যে যাহার যাহা ইচ্ছা নিতে পারো। অর্জুন বয়সে ছোট, সুতরাং তাহাকেই আগে জিজ্ঞাসা করি। বলো তো অর্জুন, ইহার কোনটা তোমার পছন্দ হয়? অর্জুন বলিলেন, আমি সৈন্য চাহি না, আপনাকেই চাহি। কাজেই অর্জুন পাইলেন কৃষ্ণকে, আর দুর্যোধন পাইলেন এক অর্বুদ সৈন্য। দুজনেই মনে করিলেন আমি খুব জিতিয়াছি। সেখান হইতে দুর্যোধন বলরামের নিকট গেলেন, কিন্তু বলরাম বলিলেন, আমি তোমাদের কাহাকেও সাহায্য করিব না, তোমরা প্রস্থান করো। এদিকে কৃষ্ণ আর অর্জুন স্থির করিলেন যে যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের সারথি হইবেন। শল্য কি করিয়াছিলেন শুনিবে সে হাসির কথা। শল্য পাণ্ডবদিগের মাতুল, মাদ্রীর ভাই। তিনি পাণ্ডবদিগের সাহায্য করিবার জন্য বিস্তর সৈন্য লইয়া তাহার রাজ্য মদ্রদেশ হইতে যাত্রা করিলেন। পথে দুর্যোধন তাহাকে হাত করিবার জন্য তাহার এতই সমাদর করিতে লাগিলেন যে তাহাতে দেবতাদেরও মন ভুলিয়া যায়। যেখানেই শল্য বিশ্রাম করিবেন সেখানেই দুর্যোধন চমৎকার একটি বৈঠকখানা করিয়া রাখিয়াছেন। বৈঠকখানাগুলি দেখিয়া শল্য ভাবিলেন, বাহ, পাণ্ডবেরা আমার কতই যত্ন করিতেছে। এ যে দুর্যোধনের চাতুরী তাহা তিনি বুঝিতেই পারিলেন না। একটা বৈঠকখানার কারুকার্য তাহার বড়ই ভালো লাগায় তিনি বলিলেন, ইহার কারিগরকে ডাকো, বকশিস দিব। অমনি নিজে দুর্যোধন কারিগর সাজিয়া আসিয়া উপস্থিত। শল্য তাহাকে বলিলেন, কারিগর, বলো তুমি কি পুরস্কার চাও, আমি তাহাই দিতেছি। দুর্যোধন বলিলেন, মামা,
আপনার কথা যেন মিথ্যা না হয়। আমি এই চাই যে আপনি আমার দলে আসিয়া সেনাপতি হন। সে সকল লোক কথায় বড় খাঁটি ছিলেন। শল্যের আর পাণ্ডবদিগের সাহায্য করা হইল না। দুর্যোধনকে তিনি বলিলেন, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি যুধিষ্ঠিরের সহিত দেখা করিয়া আসিতেছি। যুধিষ্ঠিরের সহিত দেখা হইলে শল্য তাহাকে এই বলিয়া আশীর্বাদ করিলেন, তোমাদের দুঃখের শেষ হইয়াছে, এখন তোমাদের শত্রুদিগকে মারিয়া সুখে রাজ্য করো। তারপর পথে দুর্যোধনের ফাঁকিতে পড়িয়া যে সকল কথা বলিয়া আসিয়াছিলেন তাহা জানাইলেন। সে কথায় যুধিষ্ঠির বলিলেন, মামা, আপনি আপনার কথা রাখিয়া ভালোই করিয়াছেন, কিন্তু আমাদের একটি উপকার করিতে হইবে। কর্ণ আর অর্জুনের যুদ্ধ উপস্থিত হইলে আপনি কর্ণের সারথি হইয়া এমন উপায় করিবেন যাহাতে তাহার তেজ কমিয়া যায়। শল্য বলিলেন, সে বিষয়ে তোমরা কোনো চিন্তা করিও না, আমার যতদূর সাধ্য তোমাদের উপকার নিশ্চয় করিব। এই রূপে বড় বড় বীরগণ ক্রমে দুই দলের সাহায্যার্থে উপস্থিত হইতে লাগিলেন। পাণ্ডব দিগের দলে প্রথমে আসিলেন সাত্যকী। তিনি অসাধারণ যোদ্ধা, কৃষ্ণের আত্মীয় এবং অর্জুনের ছাত্র ও বন্ধু। ইহার সঙ্গে এক অক্ষৌহিণী সৈন্য আসিল। তারপর চেদি দেশের রাজা মহাবীর ধৃষ্টকেতু এক অক্ষৌহিণী সৈন্য লইয়া আসিলেন। তারপর মগধের রাজা জরাসন্ধের পুত্র জয়োৎসেন এক অক্ষৌহিণী সৈন্য লইয়া আসিলেন। তারপর দ্রুপদ, বিরাট ইহারাও অনেক লক্ষ যোদ্ধা আর সৈন্যের জোগাড় করিলেন। এই রূপে পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য হইল। দুর্যোধনের দলে ভগদত্তের এক অক্ষৌহিণী, ভূরিশ্রবার এক অক্ষৌহিণী, শল্যের এক অক্ষৌহিণী, কৃতবর্মার এক অক্ষৌহিণী, জয়দ্রথের এক অক্ষৌহিণী, কম্বোজের রাজা সুদক্ষিণের এক অক্ষৌহিণী, ইহা ছাড়া দক্ষিণাপথ, অবন্তী প্রভৃতি নানা দেশ হইতে আরো 5 অক্ষৌহিণী, সব শুদ্ধ 11 অক্ষৌহিণী সৈন্য হইল। এই রূপে দুই দল যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। আর অল্প দিনের মধ্যেই ভয়ঙ্কর মারামারি কাটাকাটি আরম্ভ হইবে। রক্তে দেশ ভাসিয়া যাইবে, ঘরে ঘরে কান্না উঠিবে। দেশের যত ক্ষত্রিয় বীর প্রায় সকলেই যুদ্ধের জন্য ব্যস্ত হইয়াছে। হায়, আর অল্পদিন পরে হয়তো উহাদের কেহই বাঁচিয়া থাকিবে না। যুদ্ধ কি ভয়ঙ্কর কাজ, আর ক্ষত্রিয়ের কর্ম কি কঠিন। মানুষকে মারিয়া মানুষ মনে করিবে যে ধর্ম করিলাম। কয়েকজন লোক একটা রাজ্য লইয়া ঝগড়া করিতেছে, তাহার জন্য দেশ শুদ্ধ লোক কাটাকাটি করিয়া মরিবে। এমন যুদ্ধ কে সহজে করিতে চায়? পাণ্ডবেরা তো তাহা চাহেন নাই। তাহারা বলিয়াছিলেন, আমাদের সমুদয় রাজ্য না দেয়, কেবল আমরা নিজ হাতে যেটুকু জয় করিয়া লইয়াছিলাম তাহাই দেও। তাহাও যদি না দেয়, 5 জনকে 5খানি গ্রাম মাত্র দিলেও আমরা সন্তুষ্ট হই। কিন্তু দুষ্ট লোক লোভে পড়িলে কি আর তাহার ভালো মন্দ জ্ঞান থাকে? কত লোক দুর্যোধনকে বুঝাইল, কিছুতেই তাহার চৈতন্য হইল না। ভীষ্ম, দ্রোণ, বিদুর, সঞ্জয় প্রভৃতি সকলে মিলিয়া কত চেষ্টা করিলেন, কিন্তু যে ইচ্ছা করিয়া শুনিবে না তাহার কাছে কথা বলিয়া কি ফল? কর্ণ, শকুনি প্রভৃতিরা দুর্যোধনকে ক্রমাগত যুদ্ধ করিবার জন্য উৎসাহ দিয়া এমন করিয়া তুলিয়াছিলেন যে তিনি আর কাহারও কথায় কান দিতে চাহেন না। ধৃতরাষ্ট্র মুখে দুর্যোধনের নিন্দা করিয়াছিলেন, আর পাণ্ডবদিগের সহিত বন্ধুতা করার কথা বারবার বলিয়াছেন, কিন্তু তিনি তাহা সরলভাবে বলেন নাই। কাজেই তাহার কথায় কোনো ফল হয় নাই।